ফিজিক্যাল সায়েন্সের জন্য কিছু কতগুলো বিষয় আমি আলোচনা করছি, মাধ্যমিক তো কালকে হবে। তো স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে সমস্ত সাবজেক্টের, কাজে ইজিলি যে কোশ্চেনগুলো হবে সেটা মাথায় রাখা একদমই ঠিক নয়। কিরকম জানাশোনার মধ্যে সিলেবাসের মধ্যেই থাকবে, তা কিছু কয়েকটা জায়গা আমি আলোচনা করছি। দেখো, এরকম কিছু কিছু বিগত বছরের স্ট্যান্ডার্ড কোশ্চেন আমরা দেখেছি। সেটা একটা কি, ধরো এরকম একটা দিল ভোল্ট পার অ্যাম্পিয়ার, এরকম একটা টার্ম দিল ভোল্ট পার অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক। এটা থাকতে পারে এরকম ভাবে, ভোল্ট পার অ্যাম্পিয়ার এটা কোন ভৌত রাশির একক। অপশন থাকলো 4টে। তাহলে আমাদেরকে জানতে হবে, এই সমস্ত করতে গেলে প্রথমে দেখতে হবে ভোল্ট মানে কার কি বোঝায়, বিভব প্রভেদ। বিভব প্রভেদ লিখলাম, বিভব প্রভেদ পার অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে কি, কার একক অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা একক, তড়িৎ প্রবাহ মাত্রা। এটা কার সূত্র আছে, বিভব প্রভেদ মানে ভি বাই অ্যাম্পিয়ার মানে কি আই, ধরো ভি বাই আর। এই টার্মটা কি পাচ্ছে, ভি বাই আর। ভি বাই আর মানে কি, আর হয়ে যায় রেজিস্ট্যান্স, রোধ। তা রেজিস্ট্যান্স বোঝাই, ভোল্ট পার অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক, রোধের একক, রোধের এসআই একক। এটা থাকতে পারে আবার 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার সমান ড্যাশ ওহম, থাকতে পারে 1 ওহম হবে। এই টাইপের কোশ্চেন থাকবে, ভোল্ট পার অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক, তাহলে কি হবে, রোধের একক। ঠিক আছে। আবার থাকবে এরকম থাকতে পারে, একটা দিচ্ছি এই টাইপের, ধরো ধরো থাকলো 1 জুল সমান ড্যাশ ড্যাশ কুলম ইন্টু ভোল্ট, কুলম ইন্টু ভোল্ট। মানে এটা কি করে বোঝা যাবে, জুল মানে কি ওয়ার্ক ডান, ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি, এই সম্পর্ক হয়। কৃতকার্য সমান হয়ে যায় আধান ইন্টু বিভব, কোন একটা পয়েন্টে বিভব ডেফিনেশন এখান থেকে হয়। তাহলে 1 জুল সমান 1 কুলম ইন্টু ভোল্ট হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে। আর একটা কোশ্চেন, একটা পরিবাহীর মানে লেন্থ দ্বিগুণ বৃদ্ধি করা হলো, তার রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ কি রকম পরিবর্তন হবে। আপেক্ষিক রোধ কোনো পরিবর্তন হবে না, একই থাকবে, কারণ আপেক্ষিক রোধ উপাদানের উপর ডিপেন্ড করে। রোধটা দ্বিগুণ হয়ে যাবে, রোধের মানটা দ্বিগুণ হয়ে যাবে, আর ভ্যারিজাস এল, রোধের মানটা দ্বিগুণ হবে কিন্তু রোধাঙ্ক একই থাকবে। বুঝা গেল কি বললাম। এই টাইপের কোশ্চেনগুলো তাহলে থাকবে। নেক্সট একটা কোশ্চেন বলছি, একটা তোমার অসৎ প্রতিবিম্ব গঠনের শর্ত দিয়ে দিল, 4টে অপশন। উত্তল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠনের শর্ত দিয়ে দিল। লেন্সের তোমার হচ্ছে বস্তু দূরত্ব ইউ দিল, আর ফোকাস দূরত্ব এফ দিল। তাহলে ওই উত্তল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠনের শর্ত কি হবে। শর্ত আমরা জানি, উত্তল লেন্স দ্বারা, এই ছবিটা খুবই আসে পরীক্ষায়, এরকম ছবিটা আঁকতে দেয়। বারবার বলছি, লাইটে যখন ছবি আঁকবে তখন অ্যারো চিহ্ন দিতেই হবে। তাহলে এটা হচ্ছে মুখ্য ফোকাস মনে করো, এটা হচ্ছে আলোক কেন্দ্র মনে করো। বস্তুকে যদি আমি এই মুখ্য ফোকাস আলোক কেন্দ্র অর্থাৎ ফোকাস দূরত্ব এ ফোটা হয়ে যাবে কি ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বের মধ্যবর্তী জায়গায় রাখি, তাহলে কি ছবি তৈরি হয়, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। কি ছবি তৈরি হয়, এরকম ভাবে তোমার করেছো ডট 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 লাইন দিয়ে, পরীক্ষায় খুব আসবে, অ্যারো চিহ্ন দিতে হবে। তাহলে উত্তল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠনের শর্তটা কি হবে, ইউ এর মানটা হতে হবে লেস দ্যান এফ, অর্থাৎ বস্তু দূরত্বটা হয়ে যায়, বস্তু দূরত্বটা কোনটা, এটা বস্তু দূরত্ব, এটা হবে বস্তু দূরত্ব ইউ, স্মল ইউ। আর ক্যাপিটাল এফ ওটা হচ্ছে, এফটা হচ্ছে মুখ্য ফোকাস, এই দুটো একটা মুখ্য ফোকাস থাকবে। ইউ এর মানটা হচ্ছে ফোকাস দূরত্ব থেকে কম হতে হবে, বা এটাও থাকতে পারে এফ গ্রেটার দ্যান ইউ। এইটা যদি হয়, এটা যাও এটাও তাই একই জিনিস, তাহলে কি হবে, কি তৈরি অসৎ প্রতিবিম্ব গঠন করবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর একটা উত্তল লেন্সে আলোক কেন্দ্রগামী যদি রশ্মি যায়, তাহলে চ্যুতি কত হবে, কোনো চ্যুতি হবে না, আলোক কেন্দ্রগামী রশ্মিগুলো একদম স্ট্রেট লাইনে বেড়ে যায়। আরো কোশ্চেন থাকে, একটা সমতল দর্পণের লম্ব আপতনের ক্ষেত্রে, সমতল দর্পণ লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি কোণ কত হয়, এটা পরীক্ষায় আসে। লম্ব আপতন পড়লো, আলোক রশ্মি পড়লো, তার ডিরেকশনটা ছিল এই বরাবর, তা আবার সেই ডিরেকশনে ব্যাক করবে, তাহলে চ্যুতি কোণ কত হয়ে গেল 180 ডিগ্রি, টেলের মানটা কত হবে 180 ডিগ্রি। তাহলে সমতল দর্পণে লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতি কোণটা হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এই ডিরেকশনে পড়ছিল, তার ডিরেকশন ছিল এই ডিরেকশনে, তা সে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেলে আবার সেই ডিরেকশনে ঘুরে গেল, চ্যুতি কোণ হবে 180 ডিগ্রি হয়েছে। এই টাইপের কোশ্চেনগুলো আমাদের থাকে। আরেক ধরনের কোশ্চেন ধরো থাকলো, 3টে মৌল দিয়ে দেয় এরকম, ধরো এ বি
আর সি তিনটে মৌল দিয়ে দেয়, কেমিস্ট্রি পার্ট বলছি। এই তিনটে মৌলের ক্ষেত্রে বলে দিল এদের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিল Z-1 আর Z আর Z+1, সাপোজ এটা দিয়ে দিল। তিনটে মৌলের বলে পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিল Z-1, Z আর Z+1, এটা পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিল। তারপরটা বলে দিল বিটা হচ্ছে নিষ্ক্রিয়, বিটা হয়ে গেল কি নিষ্ক্রিয় মৌল। তাহলে এ এবং সি দ্বারা গঠিত যৌগটির সংকেত কি হবে এবং প্রকৃতি কি হবে, এই টাইপের একটা থাকবে। ডিরেক্ট কোশ্চেন সোডিয়াম বা ক্যালসিয়াম না দিয়ে এরকম টাইপের কোশ্চেন একটা থাকে। তাহলে জেড বললে নিষ্ক্রিয়, একটা নিষ্ক্রিয় মৌলের এক্সাম্পল নিয়ে নাও। তোমরা সোডিয়াম মানে নিয়ন মনে করো, কি বলবো এটা মনে করো নিয়ন মনে করো, নিয়ন, নিয়নের অ্যাটমিক নাম্বার কত 10, ঠিক আছে, নিয়নের অ্যাটমিক নাম্বার 10 হলো। 10 যদি হয়ে যায় তাহলে Z-1 মানে কত হবে 9 কার হবে, 9 কার হয়ে যাবে ফ্লোরিন, ফ্লোরিন 9 হয়ে যাবে। আর Z+1 এর কত হবে, Z+1 মানে কত 11 হবে, তাহলে কারণ হবে সোডিয়াম 11 হয়ে যাবে। মানে এটা রাফে দেখে নিতে পারো। তাহলে এটা কি হয়ে গেল, এ আর সি এদের দ্বারা গঠিত যৌগটার প্রকৃতি কি হবে, এটা ধাতু আছে, সোডিয়াম ধাতু, আর এটা হচ্ছে অধাতু। ধাতু এবং অধাতু দ্বারা গঠিত যৌগটি হবে সবসময় রাসায়নিক মানে এই কি বললাম আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। ধাতু এবং অধাতু দ্বারা গঠিত হবে আয়নীয় যৌগ হবে প্রকৃতি। এবং এর সংকেত কি হবে, সোডিয়ামের যোজ্যতা কত হবে, সোডিয়ামের যোজ্যতা 1, ফ্লোরিনের যোজ্যতা হবে 1, তাহলে কত হবে NaF, কি হবে NaF। NaF তো করা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ধাতু কোনটা বললাম সি, তাহলে সিটাকে লিখবো আমরা এইভাবে না লিখে কি করব NaF যদি বলি তাহলে এখানে লিখবো Ca হবে, কি হবে Ca, গঠিত যৌগটির সংকেত হবে Ca হবে। এই টাইপের আনসার করতে হবে, Na লিখলে হবে না, সোডিয়াম ফ্লোরাইড লিখলে হবে না। আমি বোঝানোর জন্য এটা ধরে নিতে পারো বা এটা ধরতে পারো আর্গন, আর্গন ধরলে হবে, আর্গন ধরলে এটা কি হবে, আর্গন যদি হয়ে যায় এটা হবে, আর্গনের পর কি হয়ে যাবে পটাশিয়াম, তার আগেরটা কত হয়ে যাবে ক্লোরিন হয়ে যাবে, সে দিয়েও করতে পারো। কিন্তু গঠিত যৌগ সিও হবে, অনেক সময় Ca2 হয়ে যায়, Ca3 এরকম হয়ে যায়, তখন দেখতে হবে এখানে কত নম্বর অ্যাটমিক নম্বর দিয়েছে। এই টাইপের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কিন্তু নেক্সট আলোচনা করছি। একটা হচ্ছে লাইটের ক্ষেত্রে প্রবলেম আছে, ধরো কাঁচে আলোর গতিবেগ দিয়ে দিল, কাঁচে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, কাঁচে আলোর গতিবেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড দিয়েছেন। তাহলে বলে দিল 10 সেমি পুরু একটা কাচের মানে স্ল্যাব অতিক্রম করতে আলোটা কত সময় নেবে, এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। আলো এটা কাচের বেগ দিয়ে দিয়েছে আর এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা S = VT দিয়ে করবো, S = VT দিয়ে করবো, টিটা হবে S/V, এটাকে SI কনভার্ট করব। এটা কিন্তু ডিরেক্ট থাকে না, এটা কিভাবে থাকে দিয়ে দেয় কিরকম কোশ্চেনটা, ধরো প্রতিসরাঙ্ক দিয়ে দিল, ধরো কাচের প্রতিসরাঙ্ক 1.5, কাচের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে 10 সেমি পুরো একটা কাচের টুকরো, কাচের একটা স্ল্যাবকে আলো কি হবে যদি গমন করতে 10 সেমি পুরো একটা কাচের স্ল্যাব আলোর গমন করতে কত সময় নেবে, এটা ক্যালকুলেট করতে দেয়। 1.5 থেকে আমাদের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হয়। প্রতিসরাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে দুটো ফর্মুলা আছে। নাম্বার 1 ফর্মুলাটা কি, নাম্বার 1 ফর্মুলা হয়ে যায় মিউ, প্রতিসরাঙ্ক মিউ সমান sin i বাই sin r। যদি কোণ দিয়ে থাকে তাহলে sin i বাই sin r হবে, আর যদি বেগ দিয়ে থাকে মিউ সমান c বাই v দিয়ে করতে হবে, মিউ সমান c বাই v দিয়ে করলে হবে। তাহলে এখানে বেগ বার করতে হবে, v সমান কি হবে c বাই মিউ, কাঁচে আলোর গতিবেগ v সমান c বাই মিউ, আর সিটা হবে শূন্যস্থান আলোর গতিবেগ। এই সি এর মানটা অল টাইম মনে রাখবে, সি এর মানটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেমিতে করলে 10⁻10 হয়ে যাবে। এখান থেকে ভি বার করে দেবে, তারপরে কি করে ভিটা বার করার পর এই ভি এর মানটা হবে 2 × দেখবে 10⁸ মিটার পার সেকেন্ড হবে। অতিক্রম করতে সময় কত লাগবে, S = VT, টি কত হবে S/V। এস এর মানটা বলেছিলাম 10 সেন্টিমিটার, 10 সেমিকে মিটার কনভার্ট করলে 10⁻2 মিটার হয়ে যাবে। এটাকে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময়টা পাই যাবে 10 সামথিং অর্ডারে, 6 বা 4 অর্ডারে আসবে এত সেকেন্ড, খুবই কম সময়। এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসবে, আরো কিছু প্র্যাকটিস করাচ্ছি। একটা কোশ্চেন থাকবে, ধরো একটা কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান 24 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, এটা তাপের কোশ্চেন। তাপে কি হবে আমরা কি জানি, আলফা সমান β/2 সমান হবে γ/3, এটা হয়। আমি এই দুটো নিলে আমরা তোমার পেতে পারবো, কি পাবো আমরা হচ্ছে গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো।
বা কেউ যদি আলফা বার করে নাও তারপরে করলে হবে। এই দুটো থেকে কি করতে পারে, বিটা সমান হবে 2 আলফা হবে, আবার তোমার গামা সমান হবে 3 আলফা। কেউ যদি বলে প্রথমে আলফা বার করবো, সে আলফার মানটা এখানে পুট করে দেবো, তাও হবে। এটা যদি করলে কত হবে, এখানে আলফার মানটা হবে বিটা বাই 2, মানে 24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 2, কাটাকাটি করলে কত 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস, এটা হবে আলফার মানটা। তাহলে গামার মানটা কত হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা কত হবে বসিয়ে দাও, 3 ইন্টু আলফার মানটা কত পেলো 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস, 3 12 36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। এটা উত্তর হবে। এই টাইপের কোশ্চেন একটা আসবে। তো একটা আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলেন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। কি করে করবে, এই যে আলফা সমান, এটা বলে দিচ্ছি তবু, আলফা সমান কি লিখতে পারি, আলফা সমান এরকম একটা ইকুয়েশন হয় L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এরকম থাকে। তখন এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা, তাই না। দৈর্ঘ্য প্রসারণের একক বাই দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক। দৈর্ঘ্যের একক কেটে যাবে, 1 বাই উষ্ণতার একক হবে। তাহলে দৈর্ঘ্যের একক থাকছে না, শুধুমাত্র উষ্ণতার একক থাকছে। এর এসআই একক কি হবে, আলফা বিটা গামা। তাহলে আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রত্যেকের এসআই একক হবে পার কেলভিন, সিজিএস একক হবে পার ডিগ্রি সেলসিয়াস, প্রত্যেকের একক সেম হবে। এটা মনে রাখবে। আর একটা কোশ্চেন হলো, ধরো 1500 ওয়াট 220 ভোল্ট একটা হচ্ছে বৈদ্যুতিক হিটার, এর যে কুণ্ডলী থাকে তাপ উৎপাদক কুণ্ডলী, কি বলবো নাইক্রোম তার রেজিস্ট্যান্স কত, রোধ কত বার করতে দেয়। কি করে বার করবে এটা কি দিয়েছে, পি সমান 1500 ওয়াট, আর ভি দিয়েছে কত 220 ভোল্ট। বাড়িতে যেটা বিদ্যুৎ সাপ্লাই করে তার ভোল্টেজ থাকে 220 ভোল্ট। কি করে বার করবে, এই যে ফর্মুলা রোধ বার করতে হবে। কি করে বার করবে, পি সমান হয়ে যায় ভি ইন্টু আই হয়ে যায়, এটা একটা হয়। এখানে আই তো নেই, আইটাকে আর দ্বারা রিপ্লেস করব। কি করে রিপ্লেস করব, ভি সমান আই আর, এখান থেকে আই বার করলে কত হবে, ভি বাই আর হবে। ঠিক আছে, এখানে যদি মান পুট করে দিই, পি সমান হয়ে যাবে ভি স্কয়ার বাই আর হয়ে যাবে, পি সমান ভি স্কয়ার বাই আর। আমি আর ক্যালকুলেট করতে হবে, তাহলে কি হবে, আর ক্যালকুলেট করলে আর ইকুয়ালস টু হয়ে যাবে ভি স্কয়ার বাই পি। ভি এর মানটা কত হবে, 220 ইন্টু 220 বাই, দুবার 220 গুণ করলাম, বাই পি মানে কত 1500, তাহলে এটা ওহম হবে। ক্যালকুলেট করবে, দুটো শূন্য কেটে যাবে, 484 বাই 15 ওহম। এটা হবে তোমার নাইক্রোম তার কুণ্ডলী যেটা থাকে হিটারের, তার রেজিস্ট্যান্স হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এবছরও আসতে পারে। কিলোওয়াট ঘন্টা বা ওয়াট কি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, জুলের 3টে সূত্র, লেঞ্জের সূত্র, ফ্যারাডের সূত্র, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। নেক্সট আলোচনা করছি। প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণ আলোক রশ্মি ডেল সমান I1 প্লাস I2 মাইনাস সি, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টে লাইনে প্রমাণ হয়ে যায়, এটা 4খানা লাইন, দুটো ত্রিভুজ একটা হচ্ছে বহুভুজ, 4টে লাইন সলভ হয়ে যায়। করে দিয়েছি তোমাদের, তোমরা সলভ করে নেবে ইজিলি, খুব চাপের কিছু নেই। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দিয়েই তো অঙ্ক থাকে, তাহলে ইজিলি করতে পারবে অঙ্ক, বা এটা প্রমাণটা আসে। ছবি আঁকতে হবে প্রিজমের, ছবি এঁকে করতে হবে, অ্যারো চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্ন না দিলে কিন্তু ছবি দেয়, কেউ অ্যারো চিহ্নটা এইদিকে দেয়, যেদিক থেকে যাচ্ছে সেই দিকে হবে, অ্যারো চিহ্ন এইদিকে ঘুরে দেয় বা এইদিকে ঘুরিয়ে দেয়, হবে না। যে এদিক থেকে রশ্মি যাচ্ছে, অ্যারো চিহ্ন ডিরেকশনটা চেঞ্জ হবে না, অ্যারো চিহ্ন দিয়ে করবে। যেখানে সে অভিলম্ব টানবে, করে এসে সবাই করে দিয়েছিলাম শর্টকাটে 4টে প্রসেসে, ওটা একবার দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। নষ্ট ভোল্ট দিয়ে আসতে পারে, নষ্ট ভোল্ট কি, এ দেখো একটা সার্কিট দিয়েছে, বহিবর্তনীর রোধ 2.9 ওহম, আর কোষের অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম, আর এটা বিভব তড়িৎচালক বল দিয়েছে 3 ভোল্ট দিয়েছে। তাহলে নষ্ট ভোল্ট কত, বর্তনীতে প্রবাহমাত্রা কত, সুইচ অন করলে প্রবাহমাত্রা প্লাস থেকে কোন দিকে যায়, মাইনাসের দিকে যাবে, ইলেকট্রন প্রবাহটা উল্টো দিকে হয়, ইলেকট্রন ফ্লোটা। তো এখানে নষ্ট ভোল্ট বার করতে যাই, তা আমাদের কি পেয়ে যায়, নষ্ট ভোল্ট বার করতে গেলে প্রথমে দেখো আই বার করব। আই সমান কি হয়ে যাবে, মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, এরকম থাকে। মোট তড়িৎচালক বল মানে কত, এখানে 3 ভোল্ট, আর মোট রোধ কত হবে, বহিবর্তনীর রোধ 2.9, আর অভ্যন্তরীণ রোধ 0.1, বসিয়ে দাও 0.1, তাহলে কত 3 বাই যোগ করলে 3 কত হবে অ্যাম্পিয়ার, মানে কত হবে 1 অ্যাম্পিয়ার। এটা করে নিলে বর্তনীতে প্রবাহমাত্রা 1 অ্যাম্পিয়ার। নষ্ট ভোল্টের ফর্মুলা কি, নষ্ট ভোল্টের ফর্মুলা হচ্ছে স্মল ভি সমান আই স্মল আর, আইটা কত হবে 1, আর ভি এর মানটা কত, আর এর মানটা 0.1, এটা একক হবে কি ভোল্ট, মানে 0.1 ভোল্ট হয়ে যাবে নষ্ট ভোল্টের মান। হয়েছে, নষ্ট ভোল্টের মান এটা হবে।
ব্যাটারির দুই প্রান্তিক বিভব পার্থক্য বা বহিবর্তনীর রোধের দুই প্রান্তিক বিভব পার্থক্য কত হবে? তখন ক্যাপিটাল ভি সমান আই ক্যাপিটাল আর হবে। তখন 1 ইন্টু আর এর মানটা কত হবে? 2.5 ওহমের সূত্র 2.9 কত হবে? ভোল্ট। এটা উত্তর হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, তোমাদের নোট করে দিচ্ছি, তোমরা পরপর। লাভ-ল্যাং পদ্ধতি, স্পর্শ পদ্ধতিতে তোমাদের স্পর্শ পদ্ধতিটা পড়ে রাখবে। সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতি, এটা কিন্তু 4টে স্টেপ আছে, করতে হবে। কি করে? এস থেকে কি করতে হবে? SO2, ঠিক আছে? SO2 থেকে করতে হবে, প্লাস অক্সিজেন যুক্ত হলে কত হবে? SO3 হবে। এখানে যে ভ্যানাডিয়াম প্রোডাক্টসের তাপমাত্রা, এখানে তাপ হিট দেবো, ভ্যানাডিয়াম প্রোডাক্টসের সব দেবো উপাদান। SO3 থেকে সঙ্গে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশাবো, H2SO4, তারপর ওলিয়াম পাবো, H2O7 ওলিয়াম, পাইরো সালফিউরিক অ্যাসিড, ওলিয়ামের সংকেত এটা আসে, H2SO7। ওলিয়ামের সঙ্গে আমরা কি করব? জল মিশাবো প্রয়োজন মতো, দিয়ে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করব। কটা স্টেপ হলো? 4টে স্টেপ হলো। এই স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো 3 মার্কের, বলে দিলাম। আর কিছু আলোচনা, পরমাণু নিউক্লিয়াস থেকে যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট, বিশেষ করে নিউক্লিয় বন্ধন শক্তি, এরকম পেয়েছো ডেল ই সমান ডেল এম ইন্টু সি স্কোয়ার। এটা হচ্ছে প্রতিষ্ঠা করো। নিউক্লিয় বন্ধন শক্তি কি, ভর ত্রুটি কি? নিউক্লিয় বন্ধন শক্তি মানে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনগুলিকে যে বেঁধে রেখেছে, সেটা নিউট্রন বন্ধন শক্তি। ভর ত্রুটি ইন্টু শূন্যস্থান আলো গতিবেগ তার স্কোয়ার, এটা প্রমাণ। এখানে আরো দুটো আছে, নিউক্লিয় বিভাজন সংযোজন কি, আর হচ্ছে তোমার তেজস্ক্রিয়তার অ্যাপ্লিকেশন পড়বে, এর একক কি, বেকারেল, সিজিএস একক 20, এগুলো পড়ে রাখবে, তাহলে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। আবার একটা কোশ্চেন থাকে, একটা নিউক্লিয়াস থেকে মানে রিয়াকশন দিয়ে দেয়, দুটো আলফা কণা বেরোলো, তারপর দুটো বিটা কণা বেরোলো, তারপরে সম্পর্কটা কি হবে, এরকম থাকে। একটা দেখাচ্ছি, দেখো এটা দেখো, একটা তেজস্ক্রিয় অ্যাটম দিয়ে দিয়েছি, ইউরেনিয়াম হোয়াইটাম, এখান থেকে একটা আলফা কণা বেরোলো নিউক্লিয়াস থেকে, নতুন মৌল তৈরি হলো। তাহলে কি হবে? প্রথম হচ্ছে এ এর সঙ্গে ডি এর সম্পর্কটা কি হবে? পরস্পর আইসোটোপ হবে। কি করে? এখান থেকে আলফা কণা বেরোলে নিচটা 2 কমবে, আর মাথারটা 4 কমবে আলফা কণা, তাহলে কত হবে? 232 হয়েছে। বিটা কণা যদি নিউক্লিয়াস থেকে বেরোয়, তাহলে নিচটা 1 বাড়বে, তাহলে 91 হবে, মাথারটা একই থাকবে 232। আবার সি থেকে একটা বিটা কণা নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে, তাহলে নিচেটা 1 বাড়বে, 91টা হবে 92, আর 200 কত হবে? 32 হবে। তাহলে এই যে প্রোটন সংখ্যা এর 92, এরও 92 প্রোটন সংখ্যা, তাহলে এ এবং ডি পরস্পর কি হয়ে যাবে? পরস্পর আইসোটোপ হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 মার্ক থাকবে বা 2 মার্কেও থাকতে পারে। একটা আলফা কণা বেরোলে নিচের প্রোটন সংখ্যা 2 কমবে, ভর সংখ্যা 4 কমবে, আর বিটা নির্গত হলে নিচ 1 বাড়বে, প্রোটনটা 1 বাড়বে, কিন্তু ভর সংখ্যা সেম থাকবে। আবার বিটা কণা, এটা আবার 1 বেড়ে যাবে, মাথাটা সেম থাকবে, তাহলে 92 আছে, এরা প্রোটন সংখ্যা সেম, পরস্পর আইসোটোপ হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা শেষ চ্যাপ্টারে যেটা আছে জৈব রসায়ন থেকে, পিভিসি, তার টেফলন, এদের মনোমারের নাম, তার মনোমারটির সংকেত, অ্যাপ্লিকেশনটা থাকবে। ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া, তার মিথেনকে, এটা খুব ইম্পর্টেন্ট, মিথেনকে বিক্ষিপ্ত সূর্যালোককে ক্লোরিন সহযোগ করাল কি ঘটে? ক্লোরোফর্ম তৈরি করবেন, শেষে কার্বন টেট্রা ক্লোরাইড উৎপন্ন করবে। এটাই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো আছে। আর বাকি বলে দিলাম, পর্যায় সারণী থেকে একটা পার্ট দিয়ে দিবে, কতগুলি মৌল দিয়ে দিবে, তাদের রাসায়নিক ধর্ম বা তোমার কি বলবো রাসায়নিক ধর্ম বা কি বলবো আয়নাইজেশন বিভাগ, এইসব কিভাবে পরিবর্তিত হয় দেখাতে হবে। এই পার্টটা একটা দেবে, এটা পার্ট বললাম। আর তোমার কি বলবো, যে তড়িৎ বিশ্লেষণ থেকে তোমার হচ্ছে তড়িৎ দ্রবণের গুরুত্ব পড়বে, ক্যাথোড অ্যানোড বিক্রিয়া, যে কি কি উপাদান নিতে হয়, ক্যাথোড হিসাবে কি নেওয়া হয়, অ্যানোড হিসাবে কি নেওয়া হয়, তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসাবে কি নেওয়া হয়, আর কতগুলি নিষ্কাশন আছে, ওগুলি পড়বে। আর ধাতুবিদ্যা থেকে 2-একটা ধাতু দিয়ে দিবে, অ্যালুমিনিয়াম বা জিঙ্ক বা এদের একটা করে আকরিকের নাম এবং আকরিকটির সংকেত। সংকর ধাতু একটা দিবে, ডুরালুমিন দিবে বা পিতল দিবে, এদের উপাদান এবং কি কাজে ব্যবহার করা হয়। এখানে আছে অ্যামালগাম আছে, পারদ সংকরকে বলা হয়, বা গ্যালভানাইজেশন কি, অ্যাপ্লিকেশন কি, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছে, এগুলো সবই। আর নাইক্রোম তার, ফিউজ তারের বৈশিষ্ট্য উপাদান, এটা খুবই ইম্পর্টেন্ট। নাইক্রোম তারের ক্ষেত্রে দুটোই উচ্চরোধ, দুটো গলনাঙ্ক, আর ফিউজ তারের ক্ষেত্রে উচ্চরোধ, নিম্ন গলনাঙ্ক। উপাদান কি ফিউজ তারের বলেছি? নিকেল আর টিন, এই প্লেড আর টিন। আর হচ্ছে তোমার ফিউজ তার নাইক্রোম তারের নামের মধ্যে লুকিয়ে আছে, নামে নিকেল ক্রোমিয়াম নাইক্রোম, নিকেল ক্রোমিয়াম লোহা, নাইক্রোম বানান কি নাইক্রোম, নিকেল ক্রোমিয়াম আর ফেরা মানে লোহা। এই উপাদানগুলি পড়বে। আর কিছুটা পার্ট বলে দিচ্ছি, ভালো করে আর বেশি আলোচনা করলাম না, আরো কিছু আছে, একটা ভিডিওতে শেষ হবে না, তা সবাই ভালো করে পরীক্ষা দাও, এই আশাটা রাখছি। তো বেস্ট অফ লাক আগে থেকেই।
ভালো থেকো সবাই।